এভরিওয়ান, আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। এখন ঘুরতে পারি 7:30 আর আমরা বেরোচ্ছি এখন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তো আমি ভাবতেই পারিনি যে আমাদের স্টেটা এতটাই মনোরম হবে, বিকজ ওয়েদারটা এইরকম স্নর্চিং হেঁটে এতটা সুন্দর আমাদের ফেভার করেছে কি বলবো। একটু আগে বৃষ্টি হয়েছে, কালকের ওয়েদার ওয়াজ ভেরি সুনি, এখন মারাত্মক রকমের একটা হাওয়া বইছে। তো আই এম গেটিং কমপ্লিটলি লাইক স্প্রিং ভাইবস। এখানে গরমের কোনো ছিটে ফোটাই নেই। আর রিসর্টের সার্ভিস নিয়ে কি বলবো, আই হ্যাভ বিন থ্রু মেনি রিসর্টস ইন ইন্ডিয়া, কিন্তু এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির এত ভালো সার্ভিস মানে আমি নিজে অন্তত কম পেয়েছি, এবং এতটা হয়তো আমি আশাও করিনি। This area is completely plastic free zone, it's completely smoking free zone, and they don't serve alcohol as well. Something interesting part is you can't get the access of internet in your room. You have to go to reception in order to get some Wi-Fi. এবং সেটা কিন্তু দিনে একবার কি দুবার, just to make some payment or কোনো emergency calls or something. এখানে ফোনের সাথে completely disconnected হয়ে থাকতে হবে. So it's the best thing to get connected with the families, because the tagline of the resort is connecting families. তো 2-3 দিনের জন্য যদি আপনারা মনে করেন যে সম্পূর্ণভাবে ব্যস্ত জীবন এবং ফোন ইন্টারনেট সব কিছু থেকে দূরে থেকে শুধুমাত্র নিজের পরিবারের সাথে একদম একান্তে সময় কাটাবেন প্রকৃতির কোলে, সো আই থিঙ্ক দিস দ্য বেস্ট অপশন। আর আমি যে রয়েছি গোটা 1-1.5 দিন, আমার কিন্তু কোনো রকমভাবে ফোন দেখার কোনো অ্যাডিকশন বা ক্রেভিংস হচ্ছে না। আমার ফোন দেখতেও ইচ্ছা করছে না। আই এম কমপ্লিটলি এনজয়িং দ্য নেচার, অ্যান্ড মাই হাজব্যান্ড অ্যান্ড কিড ইজ নট এট অল অ্যাডিক্টেড বাই দ্য ফোন, সো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো আই থিঙ্ক এই জায়গাটা এতটাই এতটাই সুন্দর যে আপনাদের এসে ইচ্ছা করবে না ফোনের মধ্যে ডুবে থাকতে। জাস্ট চারিদিকে সম্পূর্ণ রকম গাছপালায় ভরা একদম প্রকৃতির কোলের মধ্যে। আই থিঙ্ক দ্য প্লেস ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। আজকের ব্রেকফাস্ট টেবিলে আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো এখানে ডিফারেন্ট টাইপস অফ অপশনস। তো চলুন চটপট করে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ি, কারণ যত তাড়াতাড়ি আমরা জঙ্গলের উদ্দেশ্যে বেরোবো তত তাড়াতাড়ি চান্সেস উইল বি হায়ার টু মিট দ্য অ্যানিমালস। আপনারা যদি শিমলিপালে এসে জঙ্গল সাফারি করতে চান, আপনারা জানাবেন আপনাদের হোটেলকে। লুলুং রিসর্ট থেকে বেরিয়ে আমরা সবার আগে যাচ্ছি পিঠাবাটা চেকপোস্টে। এই পিঠাবাটা চেকপোস্টে আপনাদের জন্য নির্ধারিত গাইড আপনাদেরকে দেওয়া হবে। এই জঙ্গলে সাফারি করতে গেলে আপনাদের গাইড কিন্তু নিতেই হবে, সুতরাং আপনাদের গাড়িতে থাকবেন একজন ড্রাইভার ও তার সাথে গাইড। কথা বলতে বলতে আমরা দুটো চেকপোস্ট ক্রস করে চলে আসছি একটা আদিবাসী গ্রামে। চারিপাশের ওয়েদারটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু দেখা যাচ্ছে উঁচু উঁচু টিলা, মালভূমির পাহাড় আর রাঙামাটির পথ। আহা! আপনারা যদি এখানে আসতে চান এবং সাফারি করতে চান, তার চার্জেস ডিফারেন্ট পড়ে। যেমন আমরা নিয়েছিলাম স্করপিও গাড়ি, যার চার্জেস পড়ে 6,700 টাকা। এছাড়া যদি আপনারা মনে করেন যে বোলেরো গাড়ি নেবেন, তার চার্জেস পড়ে 6,000 টাকা। অনলাইন অ্যাপ্লিকেশন চার্জেস 400 টাকা, বিন ব্যাগেজ 50 টাকা এবং ট্যুর গাইডের চার্জেস 400 টাকা। এবার প্রসঙ্গ হলো এই টোটাল জঙ্গল সাফারির সময়সীমা প্রায় 8 থেকে 10 ঘন্টা পড়ে। তো এতটা টাইম আপনি বাইরে থাকবেন, সকালবেলা আপনি রিসর্ট থেকে খেয়ে বেরোচ্ছেন, তো লাঞ্চ তো আপনাকে কোথাও না কোথাও করতে হবে। তো জঙ্গলের মধ্যেই এরকম অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যেখানে রয়েছে সরকারি ক্যান্টিন। তো এই সরকারি ক্যান্টিনের যে কুপনটা, এটা আপনি ওই পিঠাবাটা চেকপোস্ট থেকেই কেটে নিয়ে যেতে পারেন। চার্জেস যথেষ্ট রিজনেবল। ভেজ থালি যেমন ধরুন 130 টাকা, চিকেন থালি 190 টাকা, এর মধ্যে আশপাশে ঘোরাফেরা করে। আমরা আমাদের লাঞ্চের কুপনের পাশাপাশি আমাদের সাথে যে ট্যুর গাইড ছিলেন তার এবং আমাদের ড্রাইভারেরও লাঞ্চ কুপন কেটে নিয়েছিলাম, এবং লাঞ্চ কুপন কাটার পর পিঠাবাটা চেকপোস্ট থেকে ওয়াইফাইতে এই ক্যান্টিনগুলোর সাথে যোগাযোগ করা হয়, কারণ আপনাদেরকে আগেই বলেছি আমি, এই জঙ্গলে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক কভারেজ নেই। কথা বলতে বলতে চলে এসেছি জোরান্ডা ফলস দেখতে। এখানকার বিখ্যাত একটি ফলস জোরান্ডা ফলস। যাওয়ার আগে আমার মনে অনেক দুশ্চিন্তা ছিল, স্পেশালি ওয়েদার নিয়ে, যে খুব গরম হয়তো হবে, কিছুই দেখতে পাবো না, কারণ অনেকটা পথে তো হেঁটে সফর করতে হবে। কিন্তু ওয়েদারটা এতই আমাদের সাথ দিয়েছিল যে বলার মতো নয়। আর এখানে এসে চারপাশটা দেখে আমি সত্যিই মুগ্ধ। মানে
চারিপাশে কোনো ভিড় ভাট্টা, কোনো রকম ক্রাউড নেই, শুধু আমরা তিনজন আর আমাদের সাথে শুধু ছিলেন গাইড। এই সামনে যে ফলসটা দেখা যাচ্ছে এটা হলো জোরান্ডা ফলস। অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে কারণ আমরা অনেকটা দূর থেকে ছবি তুলেছি। আরও হয়তো অনেকটা হেঁটে বেশ খানিক স্টেপস ক্রস করে এখানে নামা যেত, কিন্তু সাথে ছোট বাচ্চা তো আমরা এতটা রিস্ক নিইনি। বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে এই ফলস কিন্তু হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। তখন কিন্তু আপনি এর প্রকৃত রূপ দেখতে পাবেন। আমরা যে গরমের সময় এসছি তার আগে প্রায় মাস চারেক তো কোনো রকম বৃষ্টি নেই, তো সুতরাং এই ফলসটা বৃষ্টির কোনো রকম জলই পায়নি। চারপাশের এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে কত কথাই না মাথায় আসছিল, যে কত হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো এইভাবেই দাঁড়িয়ে আছে, তাই না? আর একই গতিতে এই জলপ্রপাতগুলো থেকে জল বেয়েই চলেছে। তো জোরান্ডা ফলস দেখার পর আমরা অবশেষে রওনা দিচ্ছি বারেইপানি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। জঙ্গল সফরের এই পুরোটা সময় প্রকৃতি যেন সম্পূর্ণভাবে আমাদের সঙ্গ দিচ্ছে। এতই সুন্দর ওয়েদার, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল যে মন করছিল চলতেই থাকুক এই সফর। क्योंकि सफ़र खूबसूरत है मंजिल से भी, তাই না? মাইলের পর মাইল পথ চলতে চলতে একটাই কথা মনে হচ্ছিল যে মাত্র কয়েক ঘন্টার পার্থক্যে প্রকৃতি এবং পরিবেশের কতখানি ডিফারেন্স, তাই না? তো পথে যেতে যেতে আমরা হঠাৎই সিদ্ধান্ত নিলাম যে বারেইপানি ফলস দেখার জন্য খুব বেশি দূর কোর জঙ্গলের মধ্যে যাব না, একদম একটা ভিউ পয়েন্ট থেকে দেখে নেব। কারণ আমাদের উদ্দেশ্য তো অন্য কিছু, অর্থাৎ বন্য প্রাণীগুলোকে দেখতে আসা। তো খুব বেশি সন্ধে হয়ে গেলে ভিজিবিলিটি কমে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ করে আমরা যেতে চাইছিলাম সল্ট পিটে, যেখানে অনেক ধরনের বন্যপ্রাণী দেখা যায়। তো বারেইপানি ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছি সরকারি ক্যান্টিনে। দেখুন ক্যান্টিনটার অবস্থানও কত সুন্দর, চারিদিকে একদম ফাঁকা জমি, জঙ্গল এবং তার মাঝখানে একটা ছোট্ট সরকারি ক্যান্টিন। চলুন যাওয়া যাক ভিতরে। সকালবেলা সেই 7:30টার সময় আমরা অলমোস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো পেয়েছেও বেশ খিদে, কারণ ঘড়িতে তখন বাজে প্রায় 3টে। ক্যান্টিনে যেতে গিয়েও আমি আবার একটু থমকে দাঁড়িয়ে পড়লাম। আবার কবে এরকম একটা জায়গায় আসতে পারবো, আবার কবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসে খেতে পারবো, আবার কবে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হব, তাই জন্য চারিপাশটা চোখ দিয়ে যেন লুটে পুটে দেখে নিতে ইচ্ছা করছে। সত্যি বলছি, বিশ্বাস করুন। না, এবার যাই, নয়তো বেশ বকা খাবো, কারণ অলরেডি আমি লেটে রান করছি। কোনো রকমে তাড়াতাড়ি খেয়েই আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর একটু কোট জঙ্গলের উদ্দেশ্যে। ক্যান্টিনটা বেশ বড় কিন্তু বেশ পরিষ্কার, আর জানলা দিয়ে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। লাঞ্চে আমি নিয়েছিলাম ভেজ মিল, একদম ক্লিন খাওয়া দাওয়া, ভাত, পাঁপড়, একটা ভেজ তরকারি, আলু ভাজা, একদম ঘরোয়া স্বাদের, কিন্তু খুব ভালো। লাঞ্চ করে বেরিয়েই এগিয়ে এসছি খানিকটা জঙ্গলের মধ্যে, আর এগোতেই দেখুন কাদের দেখা পেলাম দেখছেন, সদল বলে এক হরিণ পরিবার। আমাদের গাইড দাদা ছিলেন বেশ ভালো, উনি বেশ আমাদেরকে সময় সময় দাঁড় করিয়ে কোথায় কোথায় কী দেখতে পাওয়া যাবে উনি সহজেই দেখিয়ে দিচ্ছিলেন। এই ধরনের জঙ্গলে হরিণ বা অন্য প্রাণী দেখার সুযোগ আমাদের থাইল্যান্ডের সাফারি পার্কে একবার হয়েছিল বটে, তবে সেখানে তো অনেক ট্যুরিস্ট এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাকে তাদেরকে দেখতে হবে, তো এরকম কোনো কন্ডিশন তো এখানে ছিল না। এই দেখুন হরিণ পরিবার এখন সদল বলে রাস্তা ক্রস করছে, দেখতে এতই সুন্দর লাগছিল যে গাড়ি থেকে নেমে আমার ওদের কাছে ছুটে চলে যেতে ইচ্ছা করছিল, কিন্তু তা তো সম্ভব না। হরিণ মূলত খুবই ভীতু প্রাণী, এবং এত কাছ থেকে মানুষ দেখলে তারা জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে যাবে আপনি তা ট্রেসই করতে পারবেন না। আপনারা এই জঙ্গল সাফারির ট্যুরটা চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ারিং বেসিসেও করতে পারেন, তাহলে আপনাদের গাড়ি ভাড়াটা অনেকটাই শেয়ার হয়ে যাবে। এই জার্নিটা করার সময় আপনাদের মনে রাখতে হবে যে জার্নিটা কিন্তু ভীষণই সময় সাপেক্ষ এবং বেশ হেক্টিক, কারণ জঙ্গলের রাস্তা সম্পূর্ণরূপে এবড়ো খেবড়ো, কোথাও কিন্তু সিমেন্টের রাস্তা বা বাঁধানো রাস্তা নেই, এবং পুরোটা রাস্তাতেই এতটাই আপ অ্যান্ড ডাউন যে বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে কিন্তু বেশ কষ্টসাধ্য।
কথা বলতে বলতে চলে এসেছি জঙ্গলের একদম কোড এরিয়ার মধ্যে। এখানে যাওয়ার পথে আমরা অসংখ্য বন্য প্রাণী এবং বহু পাখির দেখা পেয়েছি। তো সব তো রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ দেখতে দেখতেই তারা চলে যাচ্ছে। চলে এসেছি সল্ট পিটে। এখানে সল্ট চাটতে প্রচুর হরিণ, বাঁদর, এমনকি প্রচুর হাতিরও দেখা মেলে। এই সল্ট পিটের একদম পাশেই রয়েছে ময়ূরভঞ্জের রাজার এক ফার্ম হাউস। রাজা শিকারের জন্য মূলত এই ফার্ম হাউসটি তৈরি করেছিলেন। এই সল্ট পিটে আছে দোতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি কিন্তু সহজেই এই পশু প্রাণীদেরকে দূরবীনের সহযোগে দেখতে পারবেন বা মোবাইলও ক্যাপচার করবেন। এবার এখানে যে ময়ূরটিকে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে ঘটেছিল একটি বিশাল কাণ্ড। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার রয়েছে সাংঘাতিক অর্নিথোফোবিয়া, মানে বড় পাখির প্রতি ভয়। তো আমি পাখিদেরকে দূর থেকে দেখতে ভালোবাসি, কিন্তু সামনে আসলেই আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। আর আমি দাঁড়িয়েছিলাম দোতলার ওয়াচ টাওয়ারে। জানি না ময়ূরটির কী মতিগতি ছিল, হঠাৎ করে সে মানুষের মতন সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছে যায়, যেখানে একমাত্র আমি একাই দাঁড়িয়েছিলাম। তো আমি তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই এই গল্প শুনলে হাসবেন, কিন্তু আমার কাছে এটা ভীষণ বড় রকম ফোবিয়া। কারণ ওপরে কেউ নেই, শুধুমাত্র ময়ূরটি বসেছিল, আর তার দৃষ্টি দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। এখন বলতে কি হয়তো আমার হাসি আসছে, কিন্তু তখন কিন্তু হাসি পাচ্ছিল না, জানেন। কি কষ্টে সেই ওয়াচ টাওয়ার থেকে আমি নেমেছি তা স্বয়ং ঈশ্বর জানেন আর আমি জানি। তো সেদিনকার সফরে বাঘের দেখা মেলেনি ঠিকই, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি আসছে বছর আবার হবে। তো সেদিনের সারাদিনের ক্লান্তি ধকল কাটিয়ে ধরেছি রিসর্টে ফেরার পথ। ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে, অর্থাৎ প্রায় 10-11 ঘন্টার জার্নি। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। অল আই নিড ইজ ইউর লাভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।